গাইডলাইন দিয়েছেন ওইভাবে পড়াশোনা করে 1.1 যেটা আমরা শেষ করলাম কালকে, ওইটাতে আপাতত এখন অব্দি কোনো প্রবলেম পাইনি ম্যাম। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, সো আমরা ট্রান্সলেশন শুরু করি। অনেক কিছু পড়তে হবে আমাদের ট্রান্সলেশনে। আমরা তো একটা করেছি, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। একটা দুটা করে না হবে না, প্রচুর পরিমাণ এক্সারসাইজ করতে হবে। ইয়েস, আসলে ওই 1.1টা আসলে একটু মানে শেষ করার পরে রিভিশন দিচ্ছিলাম, তো ওই জন্য 1.2টাতে একটু টাচ করা হয়নি ওইভাবে, তবে ওটাও করে ফেলবো। আর ম্যাম এক্সারসাইজটা করছিলাম আর কি ওটা। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। করো, ধীরে সুস্থেই করো। আবার এট দ্য সেম টাইম বিং আবার ফার্স্ট সেমিস্টার পড়ালেখাও ভুলে যেও না, ওগুলো মাথায় রাখতে হবে। ওকে, যেহেতু মানে পাবলিক পরীক্ষা ওইভাবে দেয়া হয়নি তোমাদের, সো এটাও পড়তে হবে, এগুলোও পড়তে থাকো। ওকে, ঠিক আছে। সো আমরা যেহেতু ট্রান্সলেশন শুরু করেছিলাম, লাইক এক্সাম্পল তো একটা ডিল করেছি, আরেকটা এক্সাম্পল ডিল করা যেতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল 3 আছে, এটাও আমরা পড়বো। The automated reply cannot be sent when the file system is full. ওকে, হয়তো কোনো একটা পার্টিকুলার মেশিন তার অটোমেটেড রিপ্লাই সিস্টেম আছে, সো হতে পারে সেটা এখনকার সময় প্রিন্টারও কথা বলে, আইওটি যেহেতু খুব হচ্ছে ডমিনেটিং। সো কোনো একটা পার্টিকুলার ডিভাইস, কোনো মেশিন হতে পারে, কোনো প্রিন্টার হতে পারে, কোনো অটোমেটেড কি বলে, কোনো একসময় পেজার ব্যবহার করা হতো, পেজার সিস্টেমও হতে পারে, যে কোনো কিছু একটা ফ্যাক্স হতে পারে, বা মোবাইলও চিন্তা করতে পারো যে তাদের অটোমেট যারা রিপ্লাই করতে পারে, রিচেবল না আনরিচেবল এটার উপর বেস করে তারা হয়তো বা একটা রিপ্লাই দিতে পারে। তো সেটা কখন রিপ্লাই দিতে পারেন, যখন তার মানে মেমোরি ওভাররান করে ফেলে, ওভারলোডেড মেমোরি, তখন আসলে সে রিপ্লাই দিতে পারে না। তো এইটাই বলেছে যে লজিক্যাল কানেকটিভস কি দ্বারা আমরা কিভাবে প্রকাশ করব। দ্য অটোমেটেড রিপ্লাই ক্যান নট বি সেন্ট, তার মানে একটা নেগেশন ধারণা চলে আসছে, when the file system full। তার মানে এটা কি এমন না যে যদি অটোমেটেড ওই মেশিনটার বা হচ্ছে ফাইল সিস্টেম ফুল থাকে, তাহলে কি হবে, সে রিপ্লাই দিতে পারবে না। ওই যে হোয়েন, তার মানে আমরা কিন্তু আবার সেই ইমপ্লিকেশনে পড়ে গিয়েছি, আবার নেগেশন চলে আসে। সচরাচর সেন্টেন্স গুলো আমরা হিউম্যান বিং গুলো আসলে কারণ দিয়ে কথা বলি, তো সো কন্ডিশন থাকে এবং আমাদের কনসিকুয়েন্স থাকে। খুব স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা আসলে খুব কমই হয়, হয়তো বা দেখা যায় সেটা সাহিত্যে অনেক পাওয়া যায়। ওকে, বা সরল মনের মানুষ যারা তারা খুব বেশি বলে, কিন্তু আমরা ম্যাক্সিমাম হিউম্যান বিং এর ব্রেইন গুলো আসলে বেশি প্যাচালো থাকে, কন্ডিশন প্রচুর থাকে, কারণ লজিক্যাল থিঙ্কিং করতে আমরা পছন্দ করি। তো যাই হোক, সেখানে এটা চিন্তা করা যেতে পারে। সো ইমপ্লিকেশন এবং নেগেশন অলওয়েজ বেশি আসে দেখা যায়, মানে যদি আমরা সেন্টেন্স অ্যানালাইসিস করি। তো এখানে কি বলেছে, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে ধরবো, যে লেট পি বি দা প্রপোজিশন, সেটা চলে আসে, সেটা দ্য অটোমেটেড রিপ্লাই ক্যান বি সেন্ট, এইটা একটা স্টেটমেন্ট ধরেছে, নট আমরা ধরবো না, ক্যান বি সেন্ট। আর আরেকটা হয়েছে, আরেকটা প্রপোজিশন কিউ, সেটা হচ্ছে দ্য ফাইল সিস্টেম ইজ ফুল। ওকে, তাহলে কি বলা হয়েছে, আমাদের তো আর পি নেই, আমাদের আছে নট পি, কারণ দ্য অটোমেটেড রিপ্লাই ক্যান নট বি সেন্ট আছে। তাহলে রিলেটটা কি করে করেছে দেখো, কনসিকুয়েন্স মানে সে রিপ্লাই দিতে পারবে না যখন ফাইল সিস্টেমটা পূর্ণ থাকবে, সো কিউটা আগে। ওকে, সো যদি ফাইল সিস্টেমটা, এখানে আমরা এইভাবে চিন্তা করি, দ্য অটোমেটেড রিপ্লাই, যে যখন কন্ডিশনটা যদি লিখি, যে কিউটাকে যদি নিয়ে আসি, যেহেতু হোয়েন দ্য ফাইল সিস্টেম ইজ ফুল, সো কিউটা হচ্ছে এভাবে যদি চিন্তা করি, তাহলে কি হবে, আমরা কি লিখতে পারি, বলা হয়েছে যে রেজাল্ট মানে কিউ হচ্ছে তোমার কন্ডিশন, এইখানে দ্য ফাইল সিস্টেম ইজ ফুল, এটা হচ্ছে কন্ডিশন, এবং এটা হলে কি হবে, রিপ্লাই দেওয়া যাবে না, এটা হচ্ছে কনসিকুয়েন্স। তার মানে কন্ডিশনটাকে, এটাকে আমরা পি ইমপ্লাইজ কিউ আকারে লিখতে পারি। আমাদের এইখানে তার পি ইমপ্লাইজ কিউ হবে না, আমাদের এইখানে হবে কন্ডিশন ইমপ্লাইজ, সেটা এভাবে বললে মনে হয় তোমরা ভালো বুঝবা, যে কন্ডিশন ইমপ্লাইজ কনসিকুয়েন্স। সো কন্ডিশন আমরা কাকে ধরেছি, কিউ হচ্ছে আমাদের কন্ডিশন। কিউকে ধরেছি। হ্যাঁ, কিউ হচ্ছে আমাদের কন্ডিশন। কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে কি হবে, রিপ্লাই দিতে পারবে না, সো নট পি। এখানে যেভাবে ধরেছে সেই অনুসারেই আমি তোমাদের বললাম। সো এভাবেও তোমরা ঘুরায় বলতে পারো, আবার এইটার মতো করেও লিখতে পারো, বাট এখানে আমরা সবসময় যেহেতু ইমপ্লাইজটা রাখি, ইমপ্লাইজের ব্যাপারটাই থাকে যে আগে কন্ডিশন দিব, তারপরে কনসিকুয়েন্স দিব, তাহলে সেই ফ্লেভারে আমরা লিখবো।
তো সেই ফ্লেভারটা যদি রাখি তাহলে আগে কন্ডিশন হচ্ছে কিউ ইমপ্লাইজ তারপর কনসিকুয়েন্স নট বি। সো হোয়াট এভার এইরকম যদি থাকে ইফ দ্বারা যদি থাকে তো হইলই, যদি হোয়েন দিয়েও থাকে হোয়েন এভার দিয়েও থাকে কোনো সমস্যা নাই, তুমি ওইটাকে তোমার মতো ঘুরায় আগে কন্ডিশন ইমপ্লাইজ তার কনসিকুয়েন্স দাও, মিনিং কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা এখানে আরো আরো আছে, এগুলো পড়ে নিও, আমি এক্সাম্পল 4 পড়াচ্ছি না একই রকম তো, সো পড়ে নিও তোমরা। এখানে ডায়াগনস্টিক মেসেজ নিয়ে কথা বলা হয়েছে, পড়তে পারো এক্সাম্পল 4 দাগ দিয়ে রাখো, সব পড়ালে তো আসলে আমার সিলেবাস শেষ হবে না। বুলিয়ান সার্চের এই মুহূর্তে আমার এই জায়গায় দরকার নাই, লজিক পাজলের দরকার নাই, এটা আমি আর পড়াবো না। লজিক সার্কিট পড়বা ডিএসডি তে, ডিজিটাল সিস্টেম ডিজাইনে তোমাদের ম্যাডাম লজিক সার্কিট পড়াবে, ওইখানে যেহেতু সার্কিট ডায়াগ্রাম নিয়ে একটু ডিটেইল পড়াবে, সো আমি এইখানে এটা স্কিপ করে যাচ্ছি, এটা আমি এখানে পড়াবো না। এই ডায়াগ্রাম গুলো হয়তো তোমাদের আসছে বা আসবে, ওকে ভেরি ইজি, ওইখানে শিখবা, ওইখানে শিখলে এইগুলো কোনো ব্যাপারই না। আমি যদি এখন এই সার্কিটের না নজর দিতে চাই, আমরা আসলে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ওই কনসেপ্টে থাকবো না। সো এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন লেভেল, এবং তোমরা এগুলো ল্যাবে ইমপ্লিমেন্ট করবা, এগুলো যে কি ইন্টারেস্টিং বিষয়, মানে খুবই মজা লাগে। এবং আমি যে তোমাদের কন্ডিশন এই যে কম্পাউন্ড প্রপোজিশন গুলো পড়াচ্ছি, পি কিউ পি কন্ডিশন কিউ ইমপ্লাইজ পি ডিসজাংশন কিউ, মানে এগুলোও তোমরা বানাইতে পারবা। এই লজিক গুলো বানাইলে এগুলোকে ইমপ্লিমেন্ট করে কোন এমবেডেড সিস্টেমও দাঁড় করাতে পারবা। সো ওই জায়গায় তোমাদের ম্যাডাম শিখাবে, সো ওইখানে তোমরা ডিটেইল শিখবা, আমি এটা স্কিপ করছি, মানে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর জন্য এটা না। আচ্ছা আমি সাপোর্টিং আমার বইটাকেও পাশে রাখি, কারণ অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলো আমি আমার বইয়ে মার্ক করে রেখেছি, তাহলে আমার একটু সুবিধা হবে কোন এক্সাম্পল গুলো আমি ডিল করব আর কোনটা করবো না। যেমন এইটার আমার এক্সাম্পল 10 দরকার, তোমাদের এই এক্সাম্পল দিয়ে সার্কিট ডায়াগ্রাম করতে যদি বলেও, যেহেতু তোমরা ডিএসডি তে শিখবা তোমরা করতে পারবা, অনেক সময় আসে না যে তা না, অনেক সময় দিয়ে দেয় যে একটা সার্কিট কনস্ট্রাক্ট করে ফেলেন, কিন্তু তোমাদের ওই যে ডিএসডি শিখবা, সো তোমাদের বেগ পাইতে হবে না। ওকে, আর এইগুলো আমি আবার পরে বুলিয়ান অ্যালজেব্রা একটা চ্যাপ্টার আছে ওইখানে ডিল করবো, সো ওইটা পড়াইতে পড়াইতে তোমরা তখন ওই চ্যাপ্টারে এসে আমাকে শিখাতে পারবা। মানে মজার ব্যাপারটা এইরকম, আমি যদি এখন এটা শিখাই তাহলে আমাকে এখন শিখাইতে হবে, তখন আবার তোমরা গিয়ে ডিএসডি ক্লাসে ম্যাডামকে শিখাতে পারবা। আর একটা মজার বিষয় হবে, আমি এখানে বরং ডিসক্রিটে হচ্ছে কনসেন্ট্রেট করি, যখন আমি তোমাদের লাস্ট চ্যাপ্টারে যাবো এট দ্য এন্ড অফ আওয়ার কোর্স বুলিয়ান অ্যালজেব্রা, তখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো দেখি তোমরা কি শিখে এসছো, তখন তোমরা আমাকে বলবা, আমি তখন তোমাদের থেকে শুনে শুনে করার চেষ্টা করব। Okay, so going to section 1.3 propositional equivalence, this is very much important. So 1.2 তে আমি যেটা বলেছি সেইটুকুই পড়বা। So propositional equivalence, this is very much important for us. Already আমরা কিছু ইকুইভ্যালেন্স এর কনসেপ্টে কাজ করেছি। সো প্রথমে আমরা প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স এর ডেফিনেশনটাকে টাচ করি। এইখানে কম্পাউন্ড কিছু ডেফিনেশন আছে, আমি এটাকে একটু ভেঙে ফেলি। ওকে, তোমরা প্রথমে যে টার্মটা লিখবা সেই টার্মটার নাম হচ্ছে টটোলজি। আমি একটা পয়েন্ট হাইলাইট করি, এইটা হচ্ছে তোমার ফার্স্ট ডেফিনেশন, টটোলজি। এটা লিখে ফেলো খাতায়। সো টটোলজি, TAUTOLOGY বানানটা ভালো মতো মাথায় রেখো, টটোলজি বলে। সো টটোলজির ডেফিনেশনটা আমরা একটু লিখি, এ কম্পাউন্ড প্রপোজিশন দ্যাট ইজ অলওয়েজ ট্রু, a compound proposition that is always true no matter what the truth values of the propositional variables are. A compound proposition that is always true no matter what the truth values are, or what the truth values of the propositional variables are. যেভাবেই শেষ করো কোনো সমস্যা নাই। আবারও বলছি, compound proposition already highlighted করা আছে। Compound proposition that is always true no matter what the truth values of the propositional variables are is called tautology.
ম্যাম এখানে প্রপোজিশনাল ভ্যারিয়েবলস দিয়ে কোনগুলোকে বোঝাচ্ছে? আচ্ছা আসি, প্রপোজিশনাল ভ্যারিয়েবল দিয়ে কি বোঝাচ্ছে আমি আসি, তুমি আগে ডেফিনেশনটা লিখে ফেলো। গেস লেখা হয়েছে। জি ম্যাম হয়েছে। জি ম্যাম Okay. জি ম্যাম। আচ্ছা, যে কোনো একটা ট্রুথ টেবিলকে আমরা সামনে নিয়ে আসতে পারি। আমরা তো প্রিভিয়াসলি করছিলামই, ওইখানে একটু বড়সড় ট্রুথ টেবিলই আছে। আচ্ছা ওইটা থেকে পার্শিয়ালি আমরা নিতে পারবো, সমস্যা নাই। ডিসক্রিট নামে কিছু সেভ করেছিলাম, আমার তো মনে হয় একটা ফাইল থাকার কথা ডিসক্রিট ম্যাথমেটিক্স, নাকি সেটা অলরেডি ওপেন করে রেখেছি? না ওপেন করা নাই। আচ্ছা এখান থেকে ওপেন করে, কারণ প্রচুর ফাইল ছড়াই ছিটায় আছে, সে একটু চেক করে নিই। Discrete mathematics, yes. তোমাদের তো একটা কাজ করতেছিলাম না, আচ্ছা এইটা দিয়েও কাজ করানো যাবে। কালকে মনে হয় আরেকটা কাজ করতেছিলাম, এই ফাইলটা আমি খুঁজতেছিলাম, এটা আমি কোথায় সেভ করছি জানি না, আজকে ঠিকঠাক মতো সেভ করতে হবে। মোরওভার আমি সেকেন্ড সেমিস্টারের একটা ফাইল আছে, ওইটাতে লাস্টলি কাজ করতেছিলাম, ওইটা একটু ওপেন করে নিই। আচ্ছা ওইটাও দরকার। হিয়ার কামস দ্যাট ফাইল। জাস্ট প্রথম 3টা কলাম অবজার্ভ করবো, আর কিছু অবজার্ভ করার দরকার নাই ফর আন্ডারস্ট্যান্ডিং টপোলজি। ওকে, দেখো পি কিউ 2টা প্রপোজিশন আছে, তার সেটার সমস্ত কম্বিনেশন আমরা লিখে ফেলেছি। ট্রু ট্রু ট্রু, ফলস ফলস, ট্রু এন্ড ফলস ফলস, সব কম্বিনেশন লিখে ফেলেছো। তো দেখো আমরা যখন টটোলজি পড়ছি, ওকে, সো আমি এটাকে আরেকটু প্রিসাইজ করার জন্য আরেকটু প্রিসাইজ করি। প্রিসাইজ করার জন্য যেটা আছে ওইখান দিয়েও করা যায়, তো আচ্ছা এইখান দিয়েই করি। এটাকে কপি করে পেস্ট করি। আচ্ছা আমার তো এটা দরকার নাই, তোমরা তো হচ্ছে এটা লিখেই ফেলেছো তাই না? আমি এটাকে এডিট করতে পারি, নাকি আবার জি ম্যাম ভবিষ্যতে আমাদের কাছে কান্নাকাটি লেখা করবা? আছে, আমাদের কাছে আবার ভবিষ্যতে তোমরা অনেকে কান্নাকাটি করতে পারো, সো কান্নাকাটি যাতে করতে না পারো এই জন্য আমি নতুন করেই লিখি। এইগুলো চাইলে আমি শেয়ার করব না, এটা আমি আগেই বলে রাখলাম, কারণ যেহেতু এগুলো আমি এখন পড়াচ্ছি। সো ঝটপট তিনটা তিনটা হ্যাঁ, আপাতত 3টাই থাকুক। সো আমি টটোলজি শেখার চেষ্টা করতেছি, ওইটা একটু শিখে ফেলি, একটু প্রসেসিং করে নিই, ফরম্যাটিং করে নিই। মনে করো সিঙ্গেল প্রপোজিশনে যাই, যেহেতু একজন কোশ্চেন করেছে। সিঙ্গেল প্রপোজিশনে আমার একটা নট সিম্বলও লাগবে। হিয়ার কামস দ্য নট। সো দিস ইজ মাই সিঙ্গেল প্রপোজিশন। একটা সিঙ্গেল প্রপোজিশন যদি পি হয়, তার ট্রুথ ভ্যালুস কি কি হতে পারে? ম্যাম 0 আর 1, মানে আমরা তো বুলিয়ানে নাই। হ্যাঁ তাহলে 0 আর 1 বলবো না, যেহেতু বুলিয়ানে নাই বলবো না। ওকে ওকে, ট্রু আর ফলস হতে পারে। ইন দ্যাট কেস নট পি কি হবে? ফলস ফলস ট্রু। ফলস ফলস ট্রু না ফলস আর ট্রু? ম্যাম ফলস তারপর ট্রু। ওকে আচ্ছা, এখন আরেকটা নিয়ে আসি। মনে করো আচ্ছা এইটা তো ইয়া দিয়ে চালাবো বলছিলাম। আমি কি নটের আর কোনো সিম্বল বের করছিলাম? না বের করি নাই। আচ্ছা নটের আরো ভালো সিম্বল আছে, আপাতত এটা দিয়ে আমরা নট চালাই দিই। হ্যাঁ এরকম নিচে থাকবে না, একটু পাশাপাশি থাকে। আচ্ছা এইটাকে হচ্ছে, আচ্ছা থাকুক সমস্যা নাই। পি আর হচ্ছে গিয়ে নট পি এর মধ্যে হচ্ছে গিয়ে কাজ করতেছি। হ্যাঁ এইবার ঠিক আছে, তখন ক্যাপস লক অন ছিল দেখি এরকম ভয়াবহ অবস্থা, তাই তো বলি এমন লাগে কেন। আচ্ছা এবার ঠিক আছে। সো আমরা ডিসজাংশন করে পি আর নট পি এর ভিতরে, সো হোয়াট উইল বি দ্য ট্রুথ ভ্যালুস? পি আর নট পি এর ভেতরে আমরা ডিসজাংশন করছি, ট্রুথ ভ্যালুস কি হবে? ম্যাম এখানে দুটাই টি হবে।
ম্যাডাম যে কোনো একটা ট্রু হলেই ট্রু হয়ে যাবে, তার মানে দুইটাই ট্রু হবে। ওকে, পারফেক্ট। সো এবার আমরা টটোলজির ডেফিনেশন, যেটা আমরা একটু আগে লিখলাম, বলা হয়েছে একটা কম্পাউন্ড প্রপোজিশন, তার ট্রুথ ভ্যালু কি হবে? অলওয়েজ ট্রু হবে, no matter what the truth values of the propositional variables are. তার মানে হচ্ছে এই যে propositional variable, p ও একটা propositional variable, not p একটা propositional variable, তাদের নিজস্ব ট্রুথ ভ্যালুস যাই থাকুক, মানে তারা ট্রু থাকুক আর ফলস থাকুক, যাই থাকুক, তাদেরকে যদি কম্বাইন করি তাহলে যেটা হয়, রেজাল্টে ট্রু যদি হয়, সব ট্রু, সবই ট্রু হইতে হবে। এইটাকে মানে ট্রু ফলস এর কোনো কম্বিনেশন থাকবে না, সবাই তাদের রেজাল্টে সবগুলো স্টেট ট্রু হবে। এইটাকে বলে টটোলজি। বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, তাহলে আমাকে ম্যাম বলো তো, আরেকবার একটু বলবেন? বলা হয়েছে যে প্রপোজিশনাল ভেরিয়েবল যতগুলাই থাকুক, তাদের নিজস্ব ট্রুথ ভ্যালুস যাই থাকুক, ট্রু থাকুক, তারা নিজেরা ফলস স্টেটে থাকুক, সেইটা কোনো সমস্যা না। হোয়াট দ্য ট্রুথ ভ্যালুস অফ দ্য প্রপোজিশনাল ভেরিয়েবলস আর, ওইটা রিপ্রেজেন্ট করছে তাদের নিজস্ব ভ্যালুস, ট্রু ফলস মিলায় যা খুশি থাকুক, কোনো সমস্যা না। রেজাল্টে যদি সমস্ত স্টেট ট্রু হয়, অল ট্রু, কোনো ফলস আসতে পারবে না, অল ট্রু, এইটাকে বলে টটোলজি। ওই টি মানে হচ্ছে টটোলজি, মানে অল ট্রু। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি। পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ ইজ দ্য কম্বিনেশন অফ পি কিউ। তো দেখো দুইটা প্রপোজিশনাল ভেরিয়েবল, তাদের ভেতরে ট্রু ফলস এর কম্বিনেশন আছে, সো যা খুশি হোক তারা, রেজাল্টটা দেখি, পি ইমপ্লাইজ কিউ এর রেজাল্ট অবজার্ভ করো, এইখানে কি অল স্টেট ট্রু? না ম্যাম। না ম্যাম, না ম্যাম, একটাতে Okay, in that case, P implies Q কি tautology? না। ডেফিনেটলি না। Definitely না, অবশ্যই। সো এটা tautology না। আচ্ছা, আর আরেকটা জিনিস যদি আমরা করে ফেলি, সেটা at the same time being same definition, কিন্তু আমরা এইটাকে যদি ডিসজাংশন না দিয়ে এখানে যদি আমরা কনজাংটিভ ম্যানারটা, আচ্ছা পাওয়ার, আমি কনজাংশনের সিম্বল তো গতকালকেই নামিয়েছি, গতকালকেই তো নামিয়েছিলাম ডিসজাংশনের সিম্বল, তাই না? এখন এটা কই হারায় গেল? ডিসজাংশনের সিম্বল তো আমি নামিয়েছিলাম। আচ্ছা যাই হোক, কোথায় নামিয়েছিলাম দেখতে হবে, অনেক কাজ করলে এগুলা হচ্ছে গিয়ে হারিয়ে যায়। ডিসজাংশনের সিম্বল এইখান থেকে নিয়ে আসি, সেটা কোনটা জানি না, এখন ওইটাই আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। যখন প্রশ্ন করব তখন আবার এটা সেটিং দিয়ে প্রশ্ন করতে বসতে হবে, মানে যখন তোমাদের প্রশ্ন করব, সেটা ইন কোর্সে হোক আর যদি পাবলিক পরীক্ষার প্রশ্ন আসে তো আসবেই। আচ্ছা, এখন কি হবে? ম্যাম সব ফলস, দুইটাই ফলস। দুইটাই false। আচ্ছা, দুইটাই হচ্ছে ফলস, ফাইন। দুইটাই যদি ফলস হয়, একটা হচ্ছে তোমার ফলস, সরি আপার কেস তো অন করা, ফলস এন্ড ফলস। এই যে সমস্ত স্টেট যখন আমার ফলস হয়ে যায়, একটা তো ছিল টটোলজির ডেফিনেশন, যখন অল ফলস হয়ে যাবে এইটা তখন নাম হয়ে যায় কন্ট্রাডিকশন। লিখে ফেলেন, কন্ট্রাডিকশন। আচ্ছা, কন্ট্রাডিকশন হচ্ছে এইটা। সো যখন আমরা কন্ট্রাডিকশনের ডেফিনেশন সেম ভাবে দিব যে a compound proposition that is false, আমি আবার বইয়ের দিকে চলে যাই, সেখানে বলবো যে compound proposition that is false, always false, a compound proposition that is always false, no matter what the truth values of the propositional variables are, is called contradiction. সো এক্সাম্পল কোনটা হবে? ওই যে পি আর নট পি এর কনজাংশনটা দেখাই দিবা, এক্সাম্পল যেটা, অবশ্যই এগুলো এক্সাম্পল নিয়ে ডিসকাস করবা। ওকে, যে পি ডিসজাংশন নট পি যেমন অলওয়েজ টটোলজি হয়, মানে নিজের সাথে নিজের নেগেটিভের ডিসজাংশন অলওয়েজ টটোলজি, নিজের সাথে নিজের নেগেটিভের কনজাংশন অলওয়েজ হচ্ছে কন্ট্রাডিকশন। মানে কন্ট্রাডিকশন বিষয়টা কেমন না, একবার বলতেছি হ্যাঁ, একবার বলতেছি না, আবার অবশ্যই করতে হবে এন্ড দ্বারা যুক্ত করে দিয়েছি, এটা আবার কি ধরনের কথা? একবার বলে না, একবার বলে হ্যাঁ, এবং দুইটাই করতে হবে, ব্যাপারটা এরকম।
আর ডিসজাংশন হচ্ছে করো না করো সমস্যা নাই, ইটস ওকে, মানে সমস্ত স্টেটস ওকে, সো ঠিক আছে একটা হলেই হলো, এই কারণে আচ্ছা হয় হবে হয় হবে না, সো অলওয়েজ টটোলজি স্টেট। কিন্তু করবো আবার করবো না, রাগ করে খাবো না আবার খাবো, এইটার মধ্যে আবার কিভাবে হয়? সে খাবে অথবা খাবে না, দুইটা কিভাবে হয়? চিন্তা করলাম আবহাওয়াবিদ বললো যে বৃষ্টি পড়বে পড়বে না, তারা কিন্তু প্রবাবিলিস্টিক কথা বলে যে দিনের টেম্পারেচার এততে নেমে আসতে পারে, আসবেই শব্দটা বলে না। যদি বলতো তাদের সবাই মাইক দিত, কারণ এগুলো প্রবাবিলিটি আসলে ঘুরে যায়, অ্যাটমসফিয়ার আসলেই চেঞ্জ হয়ে যায়, সো ফোরকাস্ট সবসময় ঠিক থাকে না। কেউ যদি বলে থাকে যে হচ্ছে কি অবশ্যই শীত পড়বে এবং শীতে আসলে কাঁপাকাঁপি অবস্থা শুরু হবে, তো যেটা পৌষের শুরুতে কাঁপাকাঁপি হয়েছিল আমরা তো চিন্তা করছিলাম মাঘে না জানি কত কাঁপতে হবে, উল্টোটা হয়ে গেল। তো মাঘ চলে গেছে পৌষে, পৌষ চলে আসছে মাঘে, কারণ এবারে শীতকালের শুরুতে একটু কাঁপাকাঁপি ছিল। সো যারা কাঁপো নাই তাদের কথা আলাদা, সেটা এক্সেপশনাল কেস, কিন্তু শুরুতে আসলে একটা মাঘের ফ্লেভার ছিল, কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম মানে শীত পড়বেই আবার পড়বে না এরকম তো কথা বলা যাবে না, একটা স্টেটে যেতে হবে। কিন্তু যদি এরকম হয় কন্ডিশন যে কিছু কিছু সিদ্ধান্ত থাকবে যে আমি অবশ্যই ভালো করে পড়বো এবং পড়লেই হচ্ছে ভালো ফলাফল পাবো, মানে এইখানে একটা হচ্ছে গিয়ে বাইন্ডিং এর থাকে, তোমাকে অবশ্যই পড়তে হবে এবং মনোযোগ দিয়ে পড়তে হবে, তাহলেই ভালো রেজাল্ট করবে, মানে বাইন্ডিংও আছে দুইটা কন্ডিশনে, আবার ইমপ্লাইসও আছে। সো এইটা হচ্ছে যে স্টেট গুলো অলওয়েজ ফলস, এটাকে বলবো কন্ট্রাডিকশন। আর যেগুলো কোনোটাই না এগুলোকে বলে কন্টিনজেন্সি, মানে একটা কম্পাউন্ড প্রপোজিশন which is neither true nor মানে neither tautology nor contradiction, টটোলজিও না কন্ট্রাডিকশনও না, তাদেরকে বলা হয় কন্টিনজেন্সি। টার্ম গুলা মাথায় রাখবা, আমি এক্সাম্পল বলছি। So a compound proposition that is neither a tautology nor a contradiction is called a contingency. লেখা হয়ে গেলে বলবা। গেস লিখে ফেলেছো? সো আমরা এক্সাম্পলের দিকে আবার চলে যাই। এই এক্সাম্পল নিয়ে কাজ করি। যেমন এখানে সবগুলাই আছে, যেমন টটোলজির এক্সাম্পলও আছে, কন্ট্রাডিকশন এক্সাম্পলও আছে। ওকে, যেমন এটা সব ফলস হয়েছে, নিজেদের ভেতরে যা খুশি তাই থাকুক, কিন্তু এই এক্সাম্পলটা অবজার্ভ করো, দিস ইজ এক্সাম্পল অফ কন্টিনজেন্সি। কারণ কি দুইটা প্রপোজিশনাল ভেরিয়েবল ট্রু ফলস এর কম্বিনেশন আছে, কিন্তু যখন আমরা এটা রেজাল্ট পি ইমপ্লাইজ কিউ, এটা ছিল আমাদের রেজাল্ট, জেনারেট করলাম, অল ট্রু আসে নাই, টটোলজি হয় নাই, অল ফলস আসে নাই, কন্ট্রাডিকশন হয় নাই, তাহলে এইটা কি হয়েছে? ম্যাম আরেকবার একটু বলবেন? কোনটা? কন্টিনজেন্সি? জি ম্যাম, একটু আগে যেটা বললেন। বলা হলো যে টটোলজি হতে হলে কি হবে, স্টেটের সবাই ট্রু থাকতে হবে। কন্ট্রাডিকশন হতে হলে কি হবে, স্টেটের সবাই ফলস হতে হবে। এই স্টেটটা কোথাকার স্টেট? রেজাল্টের স্টেট। রেজাল্ট কোথা থেকে এসছে সেই স্টেট না, কিন্তু এটা মাথায় রাখো। অনেকে আবার খুঁজতে যায় হচ্ছে মনে হয় ইনপুট লাইনের স্টেট দেখতে চায়, ইনপুট লাইনের স্টেট না, ইনপুট লাইনে তোমার যা খুশি তাই থাকুক, ওইটা সমস্যা না। আউটকাম যেগুলো আছে, আউটকাম যদি তোমার এরকম হয় যে সবগুলা ট্রু আসছে, সবগুলো ট্রু আসলে টটোলজি, আউটকামে যদি সবগুলো স্টেটে তোমার ফলস আসে, সেটা হয়ে যায় আসলে কন্ট্রাডিকশন। কিন্তু এমন কিছু আউটপুট স্টেট, যেমন পি ইমপ্লাইজ কিউ এর আউটপুট স্টেট গুলা দেখো, সব ট্রু আসে নাই, টটোলজি হয় নাই, সব ফলস আসে নাই, কন্ট্রাডিকশনও হয় নাই। বইয়ের ডেফিনেশন বলছে যারা এরকম আছে, যে প্রপোজিশন গুলা যেমন পি ইমপ্লাইজ কিউ একটা ধরতে পারো, সব ট্রুও না সব ফলসও না, তাহলে এটা হচ্ছে কন্টিনজেন্সি। অর্থাৎ আমরা এর আগে যত ট্রুথ টেবিল পড়ে আসছি সবগুলাই কি পড়েছি আসলে? কন্টিনজেন্সি ছিল। টটোলজি।
কন্টিনজেন্সি ছিল, রাইট। কারণ যেহেতু তোমরা সেকশন 1.1 পড়েছো, অনেক ডেফিনেশন দিয়ে গিয়েছি, সবগুলা কিন্তু কন্টিনজেন্সি ছিল। কোনোটা আমি টটোলজিও দেখাই নাই, মানে আসেই নাই, ডেফিনেশন নিয়ে ডিমান্ড করে নাই, কোনোটা ফলস আসে নাই। কিন্তু যখন আমরা ট্রান্সলেশন করা শুরু করেছি, ট্রুথ টেবিল করা শুরু করেছি, এমন কিছু স্টেট আসতে পারে যে সব ট্রু হয়ে গেছে, মানে টটোলজি সব ফলস হয়ে গেছে, কন্ট্রাডিকশন, অথবা কিছুই হয় নাই, কন্টিনজেন্সি আসতে পারে। ম্যাম এ Okay. পর্যন্ত তো হচ্ছে টপোলজি আর কন্ট্রাডিকশন তো রেয়ার ছিল, ওইটাই বরঞ্চ কন্টিনজেন্সি অ্যাভেলেবল ছিল আমাদের জন্য। রাইট, হ্যাঁ হ্যাঁ, কন্টিনজেন্সি সব পেয়েছি, মানে ডেফিনেশন এটাই ডিমান্ড করেছে। আচ্ছা, সো এক্সাম্পল আমি বলে দিলাম, যেটা ডেফিনেশন আসবে ওই অনুসারে ট্রুথ টেবিলটা দাঁড় করাই দিও, তাহলেই হবে। আর লজিক্যাল ইকুইভ্যালেন্স আরেকটা বলে নেই, কন্টিনজেন্সির জন্য তুমি তোমার যে কোনো ডেফিনেশনে যে কোনো ট্রুথ টেবিল ব্যবহার করতে পারো, এটা সমস্যা না। এবার লজিক্যাল ইকুইভ্যালেন্সের দিকে আসি, এইটা হচ্ছে এই সেকশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। সো ডেফিনেশন আমরা লিখবো লজিক্যাল ইকুইভ্যালেন্ট বা লজিক্যালি ইকুইভ্যালেন্ট, যেটাই লিখো না কেন সমস্যা নাই। অ্যাকচুয়ালি আমরা বলি লজিক্যাল ইকুইভ্যালেন্ট বা লজিক্যালি ইকুইভ্যালেন্ট লিখতে পারো, লজিক্যাল ইকুইভ্যালেন্স। সো লজিক্যাল ইকুইভ্যালেন্ট এইটার ডেফিনেশন এখানে যেইটা লেখা আছে সেইটাই লিখে ফেলতে পারো, যে দ্য কম্পাউন্ড প্রপোজিশনস P and Q are called logically equivalent if P by condition of Q is a tautology. The compound proposition P and Q are called logically equivalent if P by condition Q is a tautology. প্রথম লাইনটাই লিখো, তাইলেই হবে। আর প্রথম লাইনটাই ডেফিনেশনে দাও। The logical compound proposition P and Q are called logically equivalent if P by condition Q is a tautology. তারপরে নোটেশনের ঘরে গিয়ে দিবা এই যে P all equals to Q or P logically equivalent to Q অথবা P logically equivalent to Q, যেটাই বলো না কেন সমস্যা নাই। P and Q are logically equivalent, অনেক ভাবে বলা যায়। সো এটা হচ্ছে নোটেশন, নোটেশনের ঘরে এই অংশটা দিবা। So this is called P and Q are logically equivalent. So এইখানে all equals to জায়গায় বই আমি একটা জিনিস হাইলাইট করে রেখেছি, আমার কার্সরটা যেখানে ঘুরপাক খাচ্ছে এখানে একটু দেখো, এই সিম্বলটাও ব্যবহার করা হয়। বাই কন্ডিশন না, এটা হচ্ছে ডাবল বার দিয়ে হচ্ছে তোমার তীর চিহ্ন দেয়া, ঠিক আছে? এটা হচ্ছে বাই ডিরেকশন বা এটা ডাবল বার দেয়া। অনেকে আবার এইটার সাথে বাই কন্ডিশনের সিম্বল মিলাই ফেলে, ওইখানে কিন্তু একটা দাগ টানা আর এটা কিন্তু দুইটা দাগ টানা। সো এটা কিন্তু মাথায় রাখবা, দুইটা সিম্বল এক না, এই সিম্বল দেখে খুশিতে লাফাতে লাফাতে বাই কন্ডিশনের ডেফিনেশন দিয়ে দিও না আবার তোমরা। সো বুঝে নিবা, সিঙ্গেল হচ্ছে দাগে যেটা তীর চিহ্ন ডাবল এন্ডেড হচ্ছে তীর থাকছে, এইটা হচ্ছে বাই কন্ডিশন। কিন্তু যখন ডাবল দাগ থাকছে, ডাবল লাইন এবং তার সাথে ডাবল এন্ডেড তীর চিহ্ন, এটা কিন্তু তোমার লজিক্যাল ইকুইভ্যালেন্টের সিম্বল। এটা স্পষ্টভাবে খাতায় লিখে রাখো। সো ইন জেনারেল কেসে আসলে তিনটা ইকুয়ালি ব্যবহার করা হয় লজিক্যাল ইকুইভ্যালেন্সের জন্য, বাট এইটাও মাঝে মধ্যে দিয়ে দেয় খাবড়ে দেওয়ার জন্য যে তোমরা আসলে কি পারো, কত ভালো পারো। এটার জন্য অনেক এক্সামিনার দিতে পারে, কারণ প্রশ্ন কিন্তু এক্সামিনারের মেন্টালিটির উপর নির্ভর করে, বুঝছো? সো এইটা একটা ফ্যাক্ট। দেখা যাক লাইন থাকতে থাকতে শেষ করতে পারি না রিজয়েন করবো, ডিসিশন পরে দিচ্ছি। আমরা একটু লজিক্যাল ইকুইভ্যালেন্সের প্রুফ টুফ দেখার চেষ্টা করি। এই যে দেখো অলরেডি আমি তোমাদের এই টেবিলটা প্রোভাইড করেছি, এটা তো আমরা দেখেই ফেলেছি। এখন আমরা একটু নিচের দিকে যাই, ডি মর্গানস ল পরের দিকে যাব। আমি আগে এক্সাম্পল 2, টেবিল হচ্ছে 2 পড়বা, ওকে? টেবিল 2 পড়বা, বাট সেইটা ডিল করার আগে আমি এক্সাম্পল 2 ডিল করে আসি, যে লজিক্যালি ইকুইভ্যালেন্টের যে ডেফিনেশনটা দেখেছি সেটা আসলে কি বলেছে। যেমন বলেছে শো দ্যাট, ওই যে আমরা কিন্তু অলরেডি টেবিল তৈরি করে অস্থির করে ফেলেছি এর আগের ক্লাস, আমরা কিন্তু জানি কিভাবে প্রুফ করতে হবে। তো লজিক্যালি ইকুইভ্যালেন্ট হওয়ার শর্ত হচ্ছে তাদের বাই কন্ডিশনকে টটোলজি হইতে হবে, ঠিক আছে? তাদের বাই কন্ডিশনকে টটোলজি হইতে হবে। তাহলে আমরা আসলে একটা প্রমাণ দেখি। শো দ্যাট negation of P disjunction Q. So P disjunction Q এর overall negation.
and not P conjunction not Q are logically equivalent. ওকে, সো আমরা জানি কিভাবে ট্রুথ টেবিল দাঁড় করাইতে হয়। আমরা এই ধরনের প্রশ্ন আসলে সরাসরি ট্রুথ টেবিলে চলে যাব, ব্যাখ্যা ধার দিয়েও যাবা না। ব্যাখ্যা পড়ার জন্য পড়ো, সমস্যা নাই, পরীক্ষার খাতায় যেন ব্যাখ্যা না থাকে, সরাসরি ট্রুথ টেবিল রাখবা। সেখানে এই ট্রুথ টেবিলের হেডার টেডারও দেয়া লাগে না, এটা পরীক্ষার খাতা, এটা কোনো থিসিস পেপার না যেখানে তোমার টেবিলের হেডার দিতে হবে। সো বইয়ে দিয়েছে জানার জন্য, অনেকে টেবিলের হেডার দিতে গিয়ে কাহিনী করো এবং ভুলবার লিখে বসে থাকো। সো টেবিলের এই হেডারটা দিতে হবে না যে টেবিল অমুক, দরকার নাই। কোন হেডার লাগবে, এই হেডারটা আমাদের দরকার পড়বে। সো অ্যাজ ইট ইজ আমরা যেটা করি, পি কিউ লিখি, স্টেট গুলা লিখি। আমাদের প্রশ্ন ডিমান্ড করেছে আগে পি ডিসজাংশন কিউ করে নিতে হবে, এখানে তাই করেছে। আর অ্যাকর্ডিং টু ডিসজাংশন ডেফিনেশন ট্রু পেলেই কি হচ্ছে, ট্রু চলে আসছে, আর অল ফলস হলেই ডিসজাংশন ফলস রিটার্ন করছে। কিন্তু অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বলেছে এইটার সাথে নেগেশন অ্যাপ্লাই করতে হবে। সো overall of the negation of P disjunction Q is true হলে false, true হলে false, true হলে false and false হলে true। ঠিক আছে, একটা স্টেপ গেল, এইরকম অবস্থায় থাকি। আচ্ছা, এটা কি টটোলজি, এই অংশটা যেটা আমি হাইলাইট করেছি? না ম্যাম, না ম্যাম, এখানে এটা তো কি টোটালজি না। কন্ট্রাডিকশন? না ম্যাম, তাও না। Contingency. তাও না, তাহলে কি? Contingency. Contingency, right, contingency. So আমরা প্রশ্ন আবার চালাই, প্রশ্নে একটা প্রশ্ন করে ফেলেছি এই স্টেটে, এখন পরের প্রশ্নে যাই, নট পি। হ্যাঁ, নট পি তুমি এইখানেও করতে পারো, আগেও করতে পারো। সচরাচর যেইটা সাথে থাকবে না তার সাথে করে ফেলে না সুবিধা হয়, মানে আন্ডারস্ট্যান্ডেবিলিটি বাড়ে, আদারওয়াইজ মাথায় কি দেখে আসতে হবে, তো সাথে সাথে করাটা ভালো। তো যেমন এখন নট পি কনজাংশন নট কিউ ডিল করা হবে, সো তাদের নট নট আসছে। সো নট পি কি হবে, পি এর যত স্টেট তার উল্টাটা আসবে, নট কিউ, কিউ এর যে স্টেট আছে তার উল্টাটা আসছে, তাই না? এদের ভেতরে এখন যদি কনজাংশন করি, যে পাশে থাকলে সরাসরি সাথে সাথে করে ফেলা যায়। সো ফলস ফলস ফলস, কারণ ফলস পেলেই ফলস, দেন ট্রু ট্রু পেলেই ট্রু। এখন অবজার্ভ করো, নট পি কনজাংশন নট কিউ, এইটাও তো টটোলজি না, তাই না? না ম্যাম, এটাও টোটালজি না। এটাও টটোলজি না। আচ্ছা, কিন্তু এই দুইজনের যে স্টেট, এই বি ডিসজাংশন কিউ এর নেগেশন আর নট পি কনজাংশন নট কিউ, তাদের স্টেট কি সেম? জি ম্যাম, ওকে, তাদের ট্রুথ ভ্যালু সেম। তার মানে একটা আশা তৈরি হয়েছে। আশাটা কি, এইখানে লাইনটা করে নাই, এটা একটা বাজে কাজ হয়েছে। সো তোমরা আরেকটা কলাম টানাই নিবা এখানে। দেখি আমি কলাম টানতে পারি কিনা এখানে পিডিএফ এ। দাঁড়াও, এই হেডারটা সরাই ফেলি, এখানে একটা হেডার আছে। আরে কি করব, আর কি করছি, দাঁড়াও কলমটা নিয়ে আসি। টেক্সট বক্স দিয়ে করে ফেলা যায়, সমস্যা হয় না। দাঁড়াও, ও 3 মিনিট আছে, তাহলে রিজয়েন কিনতে করবা। হবে মিস, এডিট করতে হইলে। না, কিছু ফ্রি অপশন আছে। এখন হচ্ছে এই লগ ইন করে টোরে করাটা ঝামেলা, তার থেকে আমি এটা দিয়ে হচ্ছে করে ফেলি। ওকে, যদি if it allow me to do that, আর যদি না হয় তাহলে আমাকে এখন কি ব্যাপার, ম্যাম এটা তো হাইলাইটার। হাইলাইটেড হচ্ছে, সেটাই তো চাচ্ছি। আচ্ছা দাঁড়াও, সে আমি ব্যবহার করব হচ্ছে এই স্টেট এবং হচ্ছে এই স্টেট, এই দুইটা স্টেট আমি ব্যবহার করব ফর রিপ্রেজেন্টিং হচ্ছে, এইখান দিয়ে আমি কিছু নামানোর চেষ্টা করি। খেয়াল রাখো আমি হচ্ছে বাই কন্ডিশন করব। আচ্ছা, নেগেশন আঁকাটা ঝামেলা, সবচেয়ে বাজে অবস্থা। সো আমি এখান দিয়ে চলে যাই, আমার হচ্ছে ডকেই চলে যাই, সবচেয়ে ভালো হচ্ছে ওইখানে চলে যাওয়া, কারণ আমি ওইখানে আবার হচ্ছে সিম্বল আনবো কি করে, ঝামেলা আছে।
আচ্ছা, এইখান দিয়ে চলে যাই, এটা লিখেই ফেলি। কি কি ছিল? ঝামেলা থেকে বাঁচার জন্য লিখেই ফেলি। একটা ছিল হচ্ছে গিয়ে আমাদের পি ডিসজাংশন অফ কিউ ছিল, তাই না? ইয়েস ম্যাম। ওকে, ওইটার আবার হোল নেগেশন। হ্যাঁ। সো পি ডিসজাংশন অফ কিউ, সো একটা হচ্ছে ট্রু, তারপরেরটা হচ্ছে কি হবে ট্রু, তারপরেরটাও হচ্ছে ট্রু, লাস্টেরটা গিয়ে হচ্ছে ফলস। এবং এইটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করি, ঠিক যেভাবে করি সেভাবেই আসলে করবা। ওকে, সো এইটার সামনে একটা নেগেশন সিম্বল নামাতে হবে। লাইন কেটে গেলে আপনারা আবার জয়েন করবেন, সমস্যা নাই। In that case, এটা হচ্ছে false, false, false and true. And then আমাদের এসছে হচ্ছে, এটাকে সরাই ফেলি, negation of P. Okay, so negation of P এর জন্য আমরা কি কি স্টেট রাখছি? So আমরা একটু দেখে নেই। এটার জন্য স্টেট হচ্ছে false, তারপরে হচ্ছে false, এর পরেরটা হচ্ছে true. ওকে, সো আরো একটা ইনসারশনে যাই রাইট সাইড দিয়ে, সেটা হবে হচ্ছে একটু এডিটই করে ফেলি, কপি করে পেস্ট করি। সো নেগেশন অফ কিউ, ওকে, সেটা করছিলাম। আচ্ছা, আচ্ছা ওইটাকে রাখি, ওইটাকে রেখে এটার মধ্যে হচ্ছে আমাকে তো বাই কন্ডিশন বাই ইমপ্লিকেশন লাগবে, তার আগে ইমপ্লয়েসটা নিয়ে আসি। ওকে, ইমপ্লয়েসও লাগবে, এটাও লাগবে, এইটাকে আমার এই মুহূর্তে দরকার নাই। ওকে, so here comes the to state. আমরা p, না সরি, ওটা তো implies ছিল না, ওইটা ছিল হচ্ছে not p এর ভেতরে ছিল, সরি, এটা আমাকে খেয়াল রাখতে হবে। এখানে ছিল not p, তারপরে ছিল হচ্ছে disjunction of not q. ওকে, একটা বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু চাপাই দেই, তাহলে স্টেটটা হচ্ছে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরো চাপাইতে হবে, চাপানোটা আগেই করে ফেলি, তাতে আমার একটা কাজ করতে হবে, শেষে গিয়ে বড় প্রপোজিশন নিয়ে আসতে হবে। সো কিভাবে স্পেসিং করবা সেটাও কিন্তু মাথায় রাখবা, যখন টেবিল করবা প্রপোজিশনের চেহারাগুলো দেখে নিয়ে তারপরে করবা। দুমদাম করে যদি করে ফেলো পরে গিয়ে বড় জায়গা পাবা না। আচ্ছা, আর একটু চাপাই নেই, এটাই তো ছিল নাকি, না সরি ডিসজাংশন ছিল না, আমাদের কি ছিল, কনজাংশন কনজাংশন ছিল ম্যাডাম। ওকে, সো এটা কনজাংশনের সিম্বল। সো এই অবস্থায় আমরা এখন লেখা শুরু করি, প্রথমটা হয়ে যাবে ফলস, তারপরেরটা কি হবে, এটাও হচ্ছে গিয়ে ফলস, এর পরেরটাও ফলস, এর পরেরটা হচ্ছে ট্রু। এখন আমাদের যেই কাজটা করতে হবে, আমার তো সুবিধা কপি করে পেস্ট করব, তোমাদের অসুবিধা হবে তোমরা লিখে ফেলবা। ছোট প্রপোজিশনের সমস্যা নাই, বড় প্রপোজিশনে কেয়ারফুলি লিখতে হবে, এলোমেলো করা যাবে না। So parenthesis should be there. Okay, এখন আপনারা বাই কন্ডিশন করেন এই দুইটার ভেতরে এবং আমাকে ট্রুথ ভ্যালুস গুলো False. বলবেন। ভালো করে চিন্তা করে উত্তর দাও। বাই কন্ডিশন, ম্যাম সবগুলোই ট্রু আসবে।
সবগুলাই ট্রু আসবে। ম্যাডাম জি ম্যাডাম, সবগুলো ট্রু আসবে ম্যাম। আচ্ছা, so because it is by condition that defines যদি same state এ আসে, okay, if the truth values of the truth values of the two proposition is in same state, that will return true. Okay, so আমরা truth values true পাবো। আমরা বলেছিলাম by condition is the reverse of XOR, তার মানে XOR এ উল্টা পাল্টা হইলে ট্রু দিত, সেম হইলে ফলস, আর বাই কন্ডিশন তার উল্টা, সেম হইলেই বরং এখানে ট্রু চলে আসে। সো দুইটা যেহেতু স্টেট সেম, এইখানেও ফলস 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 ট্রু, এইখানেও ফলস 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 ট্রু, সো স্টেটে কি হবে, ট্রু আসবে। তাহলে এই যে বলছিলাম লজিক্যাল ইকুইভ্যালেন্সের ডেফিনেশনে লেখা আছে যে একটা কম্পাউন্ড প্রপোজিশনের লজিক্যাল ইকুইভ্যালেন্স তখনই হবে যদি তাদের ভেতরে বাই কন্ডিশনটা টটোলজি হয়। তাহলে এই যে দেখো বাই কন্ডিশন টটোলজি হয়েছে, এইটা কিন্তু বইয়ে কিন্তু দেখায় নাই, যেটা আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম এটা কিন্তু বইয়ে দেখায় নাই। এই লাইনটা না, এই কলামটা নামাইতে হবে, মুখে বললে হবে না, এখানে লিখে দিয়েছে বাই কন্ডিশন ইজ আ টটোলজি, এইভাবে লিখলেও হবে না, কোনো থিওরি যাবে না এই জায়গায়। ট্রুথ টেবিল নিয়ে এসে এই হেডারটা দিয়ে এখানে একটা বাই কন্ডিশন দুইটার ভেতরে করে সবগুলো যদি ট্রু দেখাইতে পারো তাহলে এইটা হয়ে যাবে তোমার টটোলজি। দেয়ারফর আমরা তখন বলতে পারছি, সুতরাং আমরা সরাসরি লিখে দিতে পারি এইটা, সুতরাং সিম্বল দিতে পারো, সো দিয়ে লিখতে পারো, সো যে এইটা এবং দেয়ার বাই কন্ডিশন। সো ডেফিনেশনে কি বলছে, এটা হচ্ছে একটা টটোলজি, সো এটা লিখে দিবা। দেয়ারফর আমাদের যে ডেফিনেশন আছে সেখান থেকে কপি করে নিয়ে আমি গিয়ে এটা রিপ্লেস করে ফেলি, this one and this one is logically equivalent. ঠিক আছে, এইভাবে লেখার চেষ্টা করবা। সো এইটা এবং তাদের বাই কন্ডিশন ইজ আ টটোলজি, এখানে এ বসাইতে হবে, ইজ আ টটোলজি, দেয়ারফর এই প্রপোজিশন ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু এটা। সো এখানে যেহেতু শো দ্যাট বলেছে তাহলে তার প্রমাণের কিছু না, এটা আমরা দেখিয়েছি, ট্রুথ টেবিলে তো দেখানো হয়, সো এটা হবে শোড। ওকে, সো প্রুভড লিখবা না, এই জায়গায় শোড লিখবা, কারণ ট্রুথ টেবিলে দেখানো হয়। যত এই ধরনের প্রমাণ আসবে শো দ্যাট দিয়ে সবগুলা ট্রুথ টেবিলে শোড হয়, সো এটা কিন্তু তোমরা লিখবা। আর প্রশ্ন যদি শো দ্যাট দিয়ে করা হয় তাহলে কনক্লুশন শো গিয়ে শেষ করতে হয়। তো এইভাবে অ্যান্সার দিবা যে প্রমাণ করো অমুক আর তমুক লজিক্যালি ইকুইভ্যালেন্ট। যেহেতু আমরা এখন ট্রুথ টেবিল জানি, সো আমরা এইভাবে দেখায় যাব, যখন রুল আসবে তখন রুল দেখায় যাব। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম কোশ্চেনটা ছিল এরকম যে যেহেতু ম্যাম এটা কি অবভিয়াস না যে আমাদের যে নট পি ডিসজাংশন অফ কিউ আর নট পি কনজাংশন অফ নট কিউ, এইটা যেহেতু সেম, সো অলরেডি এই দুইটার বাই কন্ডিশনাল টটোলজি হওয়ার কথা না, মানে অলওয়েজ বাই কন্ডিশন টটোলজি হয় নাই ম্যাম, হয়েছে, আমি জাস্ট বলতে চাচ্ছি এটা কি অলওয়েজই হওয়ার কথা না যদি এই দুইটা সেম আসে? অলওয়েজ? জি, মানে এরকম অলওয়েজ কি কি কোনো হয় নাই? কেস আছে ম্যাম, এরকম কি কোনো কেস আছে যে এটা টটোলজি হয় না? হ্যাঁ, কেন হবে না? এর আগে যেইটাকে রিপ্লেস করে করেছি সেটা টটোলজি হতো না। এই যেমন ধরো এইখানে তোমাকে ডিসজাংশন না দিয়ে সাপোজ গিয়ে কনজাংশন দিয়ে দিল, এখন তুমি বসে বসে বাইর করো, সাপোজ এখানে ডিসজাংশন নাই, দাঁড়াও, এটা ডিসজাংশন নাই, এখানে আমি মনে করো কনজাংশন দিয়ে দিই, এখন তুমি আমাকে বাইর করে দেখাও, সাপোজ এইখানে তাই ডিসজাংশন নাই কনজাংশন, এখন তুমি আমাকে একটু বলো তো এটা টটোলজি হয় কিনা? না ম্যাম, হওয়ার কথা না। কোথায় হয় না, মানে কেন হয় না সে পয়েন্ট আউট করে দাও। ম্যাম কজ নট পি কনজাংশন অফ কিউ তে জাস্ট খালি ফার্স্ট এরটাই ট্রু আর বাকি সবগুলো ফলস, সো দ্যাটস ওয়াই ম্যাম ভ্যালুতে চেঞ্জ আছে।
সো যারা মানে মনে করো যে এমন কোনো সিচুয়েশন আছে কিনা, তোমরা যে সিম্বল চেঞ্জ করে দেখো, কনজাংশনকে ডিসজাংশন বানাও বা সামথিং, এখানে তো আমি একটা করেছি। সো তোমরা যে সিম্বলটা চেঞ্জ করে দিয়ে দেখার চেষ্টা করো যে তারা কি টটোলজি হচ্ছে কি হচ্ছে না। ওকে, সো এরকম অবশ্যই হবে যেগুলায় টটোলজি পাওয়া যাবে না, ট্রু ফলস চলে আসবে। সো ইন দ্যাট কেস আমরা বলবো এটা ইজ নট এ টটোলজি। ওকে, মানে তখন লজিক্যালি ইকুইভ্যালেন্ট হবে না, তখন এই ইকুয়ালস এর মাঝখানে একটা দাগ টেনে দিবা। তোমরা অলরেডি মনে হয় এটা দেখেছো, নট ইকুয়াল টু মানে এইটা একটা 3 চোখ দাগ টেনে দিতে হয়। ওকে, সো এটাকে জি আমরা বলি এরকম, লাইক আমাকে এটা হচ্ছে গিয়ে বোঝানোর জন্য একটা শেপ ব্যবহার করতে হবে এবং সেটাকে হচ্ছে একটু বড় করে নেই, তাহলে তোমরাও দেখতে পারবা, আমারও হচ্ছে গিয়ে দাগ বসাইতে সুবিধা হবে। এফেক্টিভ হবে না, জাস্ট এইরকম একটা দাগ টেনে দেয়। ওকে, সো এইটাকে আমরা বলি নট ইকুয়ালস। এই ধরনের কেসে এইটাকে বলা হয় নট ইকুয়ালস। সো এই ধরনের আসতে পারে, মিলে নাই, বলছে যে শো দ্যাট অমুক আর তমুক ইজ এ টটোলজি, তুমি দেখলা কোনোভাবেই আর হয় না, কিন্তু পরীক্ষায় বলেছে টটোলজি দেখাও, কিন্তু হয় না, ওটা তোমায় ঘাবড়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছে। সো তুমি তখন কনফিডেন্টলি বলবা আরে এইটা তো টটোলজি হয় না, ইটস নট এ টটোলজি, নট ইকুয়াল দিয়ে খেচাং করে হচ্ছে ইকুয়াল কেটে দিবা। সো কিছু ঘাবড়ে দেওয়ার প্রশ্ন আসে, এটা সমস্যা নাই, মানে মনে করার কারণ নাই যে পরীক্ষায় প্রশ্নে ভুল আসছে। এই প্রশ্ন, এই কথা আবার বলে তোমরা আবার ভুলে পড়ে যেও না, আবার বলো না যে যিনি প্রশ্ন করেছে সে কি খেয়ে প্রশ্ন করেছে, সে ইচ্ছা করেই প্রশ্নটা করেছে। আচ্ছা, দেন আমরা এরকম ভাবে আরো পাবা যে যেমন আমরা করেছি এক্সাম্পল 2 ভেরি মাচ ইম্পর্টেন্ট, এক্সাম্পল 3 ভেরি মাচ ইম্পর্টেন্ট, একই ভাবে আমি সব দেখাচ্ছি না, বলেছে এইটা আর এইটা দেখাও যে দে আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট। সো এই যে এখানে দেখাইতে বলেছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট, সো দেখো তাদের ট্রুথ ভ্যালু সেম কিনা। হ্যাঁ, প্রমাণ করার পর দেখা যাচ্ছে যে তাদের ট্রুথ ভ্যালু সেম। সো তাদের বাই কন্ডিশনের কলাম টেনে নিয়ে দেখাবা যে তারা টটোলজিতে যায়, সো তারা লজিক্যালি ইকুইভ্যালেন্ট। সো একইভাবে বলবা, এরকম ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়ার দরকার নাই। সিমিলারলি টেবিল 5 যেটা, সেটা করবা, টেবিল 5 রিপ্রেজেন্টিং এক্সাম্পল 4। ইয়েস, আই গেস এটা এক্সাম্পল 4 আসলে টেবিল 5 দিয়ে দেখানো হয়েছে। সো এইটাও দেখবা, এগুলো কিছু লয়ের ডিস্ট্রিবিউশন। আর এখানে একটা জিনিস বলি, আমরা একটু আগে যে লজিক্যাল ইকুইভ্যালেন্সি প্রুফ করলাম ইন বিটুইন কার ভেতরে, এই যে এটা যে পি ডিসজাংশন কিউ, এর ওভারঅলটা যদি নেগেশন করি, মানে এটাকে যদি নেগেশনটা যদি এদের ভেতরে ডিস্ট্রিবিউট করে দেই, নেগেশন দ্বারা গুণ করে দিচ্ছি, হ্যাঁ, তার মানে হচ্ছে কি নট পি ডিসজাংশন হয়ে যায় কনজাংশন, কনজাংশন অফ নট কিউ, এটা হচ্ছে নট দ্বারা গুণ করে দিচ্ছি আমরা। এইটাকে বলে ডি মর্গানস ল, যেটা হচ্ছে টেবিল 2, এটা দাগ দিয়ে রাখো। যে নেগেশনকে যদি আমি ডিস্ট্রিবিউট করে দেই কোনো একটা কম্পাউন্ড প্রপোজিশনের ভেতরে, সো ভাঙলে কি হচ্ছে, নট পি সিম্বল চেঞ্জ হয়ে গিয়ে ডিসজাংশন অফ নট কিউ, দে আর অল ইকুয়াল, দে আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট। তার একটা প্রুফ আমরা এই মাত্র করে দেখলাম। আবার আরেকটা হচ্ছে একটু আগে যেটা করেছি, যে পি ডিসজাংশন কিউ কে যদি নেগেশন দ্বারা গুণ করা হয়, তার মানে নট পি ডিসজাংশন কি হয়ে যাচ্ছে, কনজাংশন সিম্বল চেঞ্জ হয়ে যাবে, নট কিউ, দে আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট। একটা নিচের প্রুফটা দেখানো হয়েছে তোমাদের একটু আগে, উপরের প্রুফটা নিজেরা করে নিবা, দেখতে পারো, নিজেরা টেবিল করে দেখে নিতে পারো কি হয়। সো এটা হচ্ছে ডি মর্গানের সূত্র, এই সূত্রটা আমাদের লাগবে, এটা দাগ দিয়ে রাখো। আর তোমরা তো ডি মর্গানস ল পড়েছো, কমপ্লিমেন্ট দিয়ে তো এটা পড়েই ফেলেছো, তাই না? সিমিলারলি আরেকটা রুলস আছে, সেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ ল। হ্যাঁ, এইখানে যেটা এক্সাম্পল 4 এর ইমপ্লিমেন্টেশন, জাস্ট আমি তোমাদের দেখিয়ে দেই, কারণ এই টটোলজি না লজিক্যালি ইকুইভ্যালেন্ট তোমরা এটা নিজেরা করবে। এখানে 3টা ভেরিয়েবলের কম্বিনেশন, তাহলে দেখতেই পাচ্ছো 2টা ভেরিয়েবলের কম্বিনেশন হয় 4টা স্টেট, আর 3টার কম্বিনেশন হবে 2 কিউব, মানে 8টা স্টেট হবে। সো প্রথমটাকে ট্রু রেখে দেখো, প্রথমের পিটাকে ট্রু রেখে, প্রথমে পিটা ট্রু, এটাকে ট্রু রেখে প্রথমে পরের 2টা ভেরিয়েবলে চেঞ্জ করা হয়েছে, ট্রু 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 ফলস ফলস ট্রু ফলস ফলস। তারপরে পিটাকে ফলসে রেখে তারপরে 2টা ভেরিয়েবলে ট্রু 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 ফলস 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 ট্রু ফলস ফলস, মানে 2 ভেরিয়েবলে চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে 3 বিটের কম্বিনেশন করার নিয়ম। সো এইখানে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট এস্টাবলিশ করে গেছে, বাট এইখানে যে ঘটনাটা হয়েছে,
এইটা একটা ডিস্ট্রিবিউটিভ ল। ওইখানে যেমন ডিমর্গানসে হচ্ছে নেগেশন দ্বারা গুণ করা হয়েছে, এইখানে ডিসজাংশন দ্বারা গুণ করা হয়। এগুলো আমরা দেখবো। সো আপাতত দেখে রাখো, জাস্ট জানায় রাখি ডিসজাংশন দ্বারা মানে পি ডিসজাংশন দ্বারা গুণ করছে। এবার পি ডিসজাংশন কিউ এর সাথে বসেছে, এই যে দেখো পি ডিসজাংশন কিউ, কনজাংশনটা বাইরে এসে আবার পি ডিসজাংশন আর এর সাথে বসেছে। এটাও কিন্তু ডিস্ট্রিবিউশন। এই মানে ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে গুণ করা। একবার নেগেশন দ্বারা গুণ করাটাকে বলে ডিমর্গানস ল, আর কোন একটা ভেরিয়েবল সহ যদি আমরা গুণ করি একটা অপারেটরকে, মানে এই কনজাংশন বা ডিসজাংশনকে মানে দিয়ে দেই, এই কম্বিনেশনের ভেতরে ইনসার্ট করায় দেই, এইটাও ডিস্ট্রিবিউশন ল। এটা হচ্ছে পি ডিসজাংশন কিউ নট অফ পি ডিসজাংশন আর। ওকে, সো এইগুলো ট্রুথ টেবিল সেম, মানে তার টটোলজি হয়, তারা লজিক্যালি ইকুইভ্যালেন্ট। সো এই হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্সের সেই সূত্রগুলা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস। এইটা টেবিল ধরে পরীক্ষায় মাঝে মাঝে আসে, যদি নাও আসে রুল দিয়ে দিবে, সলভ করতে বলবে। তো আজকে আমি তোমাদের শুধুমাত্র রুলগুলো পড়াই শেষ করছি, নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের এই রুলগুলো আমি ব্যবহার করার চেষ্টা করব। সো তোমরা এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ লিখের সময় করে কুলায় উঠতে পারবা না, রাদার বুঝার দিকে কনসেন্ট্রেশন করো। আর যদি বই থাকে তো খুবই ভালো। এমন কেউ আছো যার বইও নাই, কিছুই নাই, কিন্তু স্ক্রিনশট তো নেওয়ার ক্যাপাবিলিটি সবারই আছে নাকি? জি মিস, বইও আছে, সমস্যা নেই মিস, পারবো ইনশাআল্লাহ। জি ওকে, না হলে স্ক্রিনশট নিয়ে নিবা, মোবাইল হোক আর যেটাই হোক, স্ক্রিনশট কাজ করবে। আমি একটু কমায় রাখি, তাতে স্ক্রিনশট যারা নিতে চাও নিতে পারবা। আচ্ছা, আমরা রুল গুলা বুঝি। টোটাল রুল মনে হয় কয়টা আছে? 10টা নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10টা রুল। তার ভেতরে আছে আইডেন্টিটি রুল। এই রুল আবার আসবে, মাঝখানে আর একটা সেকশন আছে, ওইখানে এই রুলগুলো আবার আসবে, তখন কিন্তু আমি পড়াবো না, এখন পড়াচ্ছি। আইডেন্টিটি রুল, নাম শুনে বুঝবা যে প্রপোজিশন সে তার পরিচিতি রাখতে চায়, মানে আমিই থাকবো, আমার আইডেন্টিটি থাকবে। কিরকম? পি যদি একটা প্রপোজিশন হয়, তার সাথে যদি ট্রু ভ্যালু, মানে ট্রু ভ্যালুটাকে আমি যদি কনজাংশন করি, তাহলে বলছে পি থেকে যায়। ব্যাপারটা কেমন হইলো? পি কি একটা প্রপোজিশনাল ভেরিয়েবল, ভেরিয়েবল হলে তার ভ্যালু ট্রু হতে পারে, তার ভ্যালু ফলস হইতে পারে। যদি ধরি পি এর মান হচ্ছে ট্রু, তাহলে ট্রু এর সাথে ট্রু এর যদি তুমি কনজাংশন করো, তাহলে আউটকাম কি আসবে? ট্রুই আসবে। ট্রু আসবে। ট্রু কার মান ছিল? পি এর মান ছিল। পি এর মান, তার মানে দেখো ওই থেকে গেল, ওর আইডেন্টিটি কিন্তু কেউ নষ্ট করতে পারে নাই। আবার এখন মনে করি পি এর মান হচ্ছে ফলস, ফলসের সাথে যদি ট্রু এর কনজাংশন করো, আউটকামে কি আসবে? ফলসই আসবে। ফলস আসবে। ফলস কার মান ছিল? পি এর মান। পি কিন্তু থেকে যাচ্ছে, ওকে কিন্তু কেউ হারাইতে পারে না, ওর আইডেন্টিটি লাস্ট পর্যন্ত এক্সিস্ট করছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আইডেন্টিটি রুলস। সো পি একটা ভেরিয়েবল, তার সাথে ট্রু কে তুমি ট্রু একটা স্ট্যাটিক ভেরিয়েবল, টি হচ্ছে একটা স্ট্যাটিক ভেরিয়েবল, এটা একটা স্ট্যাটিক ভ্যালু। টি ইজ নট এ ভেরিয়েবল, ইটস এ স্ট্যাটিক ভ্যালু। সো পি হচ্ছে প্রপোজিশনাল ভেরিয়েবল, তার সাথে টি তুমি কনজাংশন করো, অল ইকুয়ালস টু অলওয়েজ পি। পি একটা ভেরিয়েবল, তার সাথে ফলস কে যদি আমি ডিসজাংশন করি, অলওয়েজ পি থেকে যাবে, মানে পি এর মান যেটা সেইটাই থাকে। দ্যাটস হোয়াই দিস কল আইডেন্টিটি। কিন্তু ওয়ার্ল্ডের ডোমিনেশন লসও আছে। এই যে পি আর টি এর ভেতরে কনজাংশন করলে না তার অস্তিত্ব বজায় রাখে, কিন্তু যদি আমরা অপারেটরটা ঘুরায় কনজাংশনকে ডিসজাংশন করায় দিই, তাহলে সব সময় এটা কি থাকে? ট্রু স্টেটেই থাকে। লাইক পি এর মান যদি ট্রু করি তাহলেও ট্রু থাকে, পি এর মান যদি ফলস করি তাহলেও ট্রু থাকে। তার মানে এখানে ডোমিনেট কে করতেছে? টি। স্ট্যাটিক ভ্যালুটা তখন ডোমিনেট করে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডমিনেশন, জাস্ট দ্য চেঞ্জ অফ দ্য অপারেটর। সো রুল চেঞ্জ হয়ে গেল। সো একটা হচ্ছে আইডেন্টিটি আর একটা হচ্ছে ডমিনেশন ল। আইডেম্পোটেন্ট হচ্ছে নিজের সাথে নিজের যুদ্ধ করার মতো। সো পি এর সাথে পি নিজের সাথে নিজের সাথে ডিসজাংশন করো আর কনজাংশন করো, ও নিজেই থাকবে। আর নিজের সাথে নিজেরই তো, আমিই তো থাকবো, আমি তো আর আমাকে খেয়েও ফেলবো না, আমার থেকে আমি জিতেও যাবো না, ব্যাপারটা এইরকম। সো ইট ইজ কল্ড আইডেম্পোটেন্ট। ডাবল নেগেশন ভেরি ইজি। মাইনাসে মাইনাসে তোমরা জানো -1 ইন্টু -1 কত হয়? +1। সিমিলারলি সো মাইনাস মাইনাস গুণ করা। সো একবার পি নেগেশন করলাম, আবার নেগেশন মানে খাবো না না এরকম করে বলা।
না আমি খাবো না এরকম করে বলা না কিন্তু আবার, হ্যাঁ, মানে ডাবল বা না হওয়া, মাইনাস ইন্টু মাইনাস। সো আবার মাইনাস প্লাস মাইনাস না, এরকম না, -1 into -1. So minus p into minus p. So it is called double negation. So the positive result will return. So minus a negation of p, negation of p. So minus minus a plus. কমিউটেটিভ হচ্ছে যেইভাবে খুশি সেইভাবে, হ্যাঁ, যেমন খুশি তেমন সাজো টাইপের ব্যাপারটা এরকম, যে পি ডিসজাংশন কিউ যেই মান দেয় আর কিউ ডিসজাংশন পি একই কথা, মানে একের সাথে 1+2 আর 2+1 একই জিনিস, এটা সমস্যা না। পি ডিসজাংশন কিউ মানে হচ্ছে কিউ উল্টা করে বললে যেটা হয় একই, পি কনজাংশন কিউ উল্টা করলে যা হয়, এগুলো আবার কমিউটেটিভ, মানে উল্টা পাল্টা একই, আলটিমেটলি রেজাল্ট এক, ভেরিয়েবলের প্লেসমেন্ট চেঞ্জ করলে মিনিং এ চেঞ্জ হয় না বা ভ্যালুস এ চেঞ্জ হয় না। বাট আচ্ছা, তারপরে আসি এসোসিয়েটিভ। এসোসিয়েটিভ বলে এই ব্র্যাকেটের অবস্থানটা কোথায় হবে, প্যারেনথিসিসের এসোসিয়েশন কোথায় হবে, এটা হচ্ছে এসোসিয়েটিভ ল। এসোসিয়েটিভ হইতে গেলে সমস্ত অপারেটর সেম হইতে হবে, এলোমেলো অপারেটর থাকলে হবে না, সেম অপারেটর হইতে হবে, তাহলেই এসোসিয়েটিভ অ্যাপ্লাই করা যায়। মানে 1+2+3 মনে করে একটা কাজ করতে দেয়া হইলো তোমাকে, এখন তুমি কেউ কেউ একের সাথে 2 যোগ করে তারপরে রেজাল্টের সাথে 3 যোগ করতে পারে, কেউ 2 আর 3 আগে যোগ করে তারপরে একের সাথে যোগ করতে পারে, কেউ 1 আর 3 যোগ করে তারপরে 2 এর সাথে যোগ করতে পারে, সবই তো যোগ করতে বলছে, এখানে তো মাইনাস নাই, গুণ নাই, ভাগ নাই। ওরা ডিফারেন্ট মোডস অফ অপারেটর থাকলে চিন্তা করতে হয়, অপারেটরের প্রিসিডেন্সে ভাবতে হয়, এসোসিয়েটিভ ভাবতে হয়, বাট এসোসিয়েটিভ যেহেতু তার মানে অপারেটর সেম, তুমি বাম থেকে ডানে যাও, ডান থেকে বামে আসো, মাঝখান থেকে যাও, সমস্যা নেই। তবে ডিভাইসের ক্ষেত্রে মাঝখান থেকে যাওয়াটা ঝামেলা, তারা হয় এলএসবি থেকে যায় না এমএসবি থেকে যায়। তো এইটাই বলেছে যে যদি অপারেটর সেম হয়, পি ডিসজাংশন কিউ ডিসজাংশন, আর আগে পি কিউ ডিসজাংশন করে নিয়ে রেজাল্টের সাথে আর ডিসজাংশন করা সেই কথা, কিউ আর ডিসজাংশন করে নিয়ে পি এর সাথে ডিসজাংশন করা একই কথা, একই কথা কনজাংশনের ক্ষেত্রে, কারণ অপারেটর সেম। ঝামেলা হয় একটু আগে যেটা বলেছি, ডিস্ট্রিবিউশন, অপারেটর চেঞ্জ থাকবে, যেমন পি ডিসজাংশন অফ কিউ কনজাংশন অফ আর। আচ্ছা, 20 মিনিট পাচ্ছে, ওকেই, আমি একটু 5 মিনিটের জন্য সময় চাচ্ছি, আমার হচ্ছে বাসায় কি জানি আসছে, আমি 5 মিনিটের জন্য একটু বিরতি নিচ্ছি, ওকে? ততক্ষণে তোমরা একটু দেখতে থাকো, যদি কোনো প্রবলেম থাকে আমি 5 মিনিট পরে আবার আসছি। স্ক্রল করা গেলে ভালো হইতো, কিন্তু স্ক্রল তো করা যাবে না এখান থেকে। জি, আপনারা এখন পড়ালেখায় ফিরে আসেন, অনেক গল্প করেছেন। সেটা হলো কতদূর গিয়েছি, ডিস্ট্রিবিউশনে এসে থেমে গিয়েছি, ফাইন। সো কি ছিল, ডিস্ট্রিবিউশন হচ্ছে গুণ করতে হবে, যে একটা পার্টিকুলার অপারেটর দ্বারা ভেরিয়েবল সহ আসলে ভিতরে ঢুকাই দিতে হবে, এটা হলো কথা। সো পি ডিসজাংশন অফ কিউ, কনজাংশনটা বাইরে চলে আসবে, আবার পি ডিসজাংশন বসে যাবে আর এর সাথে, মানে গুণ হয়ে যাচ্ছে উইথ দ্য ভেরিয়েবল। আবার এখানে দেখো উল্টাপাল্টা ভেরিয়েবল, মানে উল্টাপাল্টা দেখলেই বুঝবে এটা ডিস্ট্রিবিউশন করতে হবে। সো পি কনজাংশন কিউ এর সাথে একবার বসবে, ডিসজাংশনটা বাইরে চলে এসে পি কনজাংশন আবার হচ্ছে পেয়ারিং করবে আর এর সাথে, দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ। ডি মর্গানস তো একটু আগেই বলেছি, আর বলার কিছু নাই। অ্যাবজর্পশন হচ্ছে খেয়ে ফেলা টাইপের, একটু ভয়ঙ্কর টাইপের একটা বিষয়, যে বিশাল একটা কম্পাউন্ড প্রপোজিশন থেকে এট দ্য এন্ডে একক প্রপোজিশনে আসা, এটা নাথিং এলস, যে একটা কম্পাউন্ড প্রপোজিশন, তাদের ট্রুথ ভ্যালুস গুলো যদি তোমরা বের করো, লাইক পি ডিসজাংশন পি এর সাথে, মানে পি কনজাংশন কিউ এর সাথে যদি পি এর ডিসজাংশন করা হয়, তাহলে দেখা যায় এট দ্য এন্ডে পি থেকে যায়, তাহলে দেখো একটা বড় প্রপোজিশন থেকে একটা পি একক ভাবে কিভাবে, বাকিরা কোথায় গেল? অ্যাকচুয়ালি ওটা পি এর ভ্যালুর সাথেই ডিপেন্ড করে, কারণ এখানে পি হচ্ছে বেশি প্রভাব বিস্তারকারী, বেশি বার এসছে এবং ওর ভ্যালুকেই আসলে অন্য জনের সাথে ব্যবহার করা হচ্ছে, সে অন্যকে খেয়ে, মানে ব্যাপারটা একটা এরকম হয়, পি হচ্ছে কিউ কে ডোমিনেট করে, করার পরে নিজের সাথে নিজের একটা কাজ হয়, তো আসলে আলটিমেটলি সে নিজেই থেকে যায়।
তো এটা হচ্ছে অ্যাবজর্পশন, সে একটা বড় প্রপোজিশনকে অ্যাবজর্ব করে ফেলে, মানে পি একটা বড় কম্পাউন্ড প্রপোজিশনকে খেয়ে ফেলছে, সো এটাকে বলে অ্যাবজর্পশন ল। আর নেগেশন ল তো একটু আগে আমরা দেখেছি যখন টটোলজি বা কন্ট্রাডিকশন পড়ছিলাম, পি নেগেশন অফ পি, মানে হ্যাঁ এবং না হয় এটা, না হলে ওইটা টটোলজি হয়, আর কনজাংশন করলে কন্ট্রাডিকশন হয় মানে ফলস হয়, সেটা আমরা দেখেছি, যেটাকে আমরা নেগেশন ল বলি। সো এই হচ্ছে 10টা ল, এগুলো একদম মাথায় ঢুকায় ফেলবেন। আর আরেকটা হচ্ছে এখানে সিম্বলের লজিক্যাল ইকুইভ্যালেন্সি দেওয়া, কেউ যদি সমান দিছো তাহলেই শেষ, আমার সামনে পড়লে আমি ওইটা চোখ দিয়েও আর তাকিয়ে দেখবো না, যতই নকশা করে লিখো, কালার টালার দিয়ে লিখো, আমি তাকিয়েই দেখবো না, শুধু শুধু শূন্য পাবা। এই রুলের টেবিলে 6 মার্কস থাকে, সো অনেকে দয়া করে 8 মার্কসও রাখে, সো সেক্ষেত্রে শূন্য পাওয়া ছাড়া কিছুই থাকবে না। সো এটা মাথায় রাখবে, এটা ইকুইভ্যালেন্সি সিম্বল, ডাবল ইকুয়াল টু সিম্বল না। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু তোমরা এখন শিখে গেছো ট্রুথ টেবিলের মাধ্যমে লজিক্যাল ইকুইভ্যালেন্সি প্রুফ করা যায়, তোমরা যে কোনো একটা রুল নিতে পারো, যেমন ডিস্ট্রিবিউটিভ ল বা ডি মর্গানস ল এর উদাহরণ বইতেই আছে। তো এটা যেমন অ্যাবজর্পশন ল, এইটা ইম্পর্টেন্ট, এইটা একটু দেখার চেষ্টা করো। আচ্ছা, এখানে বলেছে কিভাবে একটা বড় কম্পাউন্ড প্রপোজিশন থেকে একটা সিঙ্গেল প্রপোজিশনে কিভাবে আসে, আমরা একটু দেখি। সো দেখবা, জি ম্যাম এখানে কিউ এর সাপেক্ষে ডিসজাংশন করলে কি কিউ হতো? পি কিউ এর ডিসজাংশন, সাপেক্ষে, হ্যাঁ 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 সার্টেনলি। কিউ হতো। আচ্ছা সো তোমার হচ্ছে যে আগে থাকবে, হ্যাঁ কিউ এর সাপেক্ষে শুধু যদি করো তাহলে দেখবা কিউ আসছে। সো ব্যাপারটা হচ্ছে এইরকম হবে যে তোমরা এটা ট্রুথ টেবিল বানাবা, ট্রুথ টেবিল বানায় তখন দেখার চেষ্টা করবা তারা লজিক্যালি ইকুইভ্যালেন্ট কিনা, মানে এই কম্পাউন্ড প্রপোজিশন পি এর মানের সাথে মিলে কিনা, তাহলে তো তোমরাই বুঝতে পারবো আচ্ছা হ্যাঁ তাহলে রুল ঠিক আছে। সো এটা হচ্ছে নিয়ম। সো বইয়ে বলেছে দেখে একেবারে মুখস্থ করে পরীক্ষার হলে চলে যাবা না, নাথিং লাইক দ্যাট। নিজেরা ট্রুথ টেবিল বানাই দেখবা আসলে এই রোজেন সাহেব ঠিক মতো কথা বলেছেন কিনা, রোজেন বলেছেন বিধায় মেনে নিবা এরকম ধারণা থাকা ঠিক না। তো নিজেরা ট্রুথ টেবিল বানায় লজিক্যালি ইকুইভ্যালেন্সি করবা, লাইক অ্যাবজর্পশন ল এর একটা ল বেছে নিতে পারো, নেগেশন ল তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আর হচ্ছে দেখতে পারো লাইক আইডেন্টিটি তো আমি বলে দিয়েছি, আইডেম্পোটেন্টে চিন্তা করতে পারো, ডমিনেশনে চিন্তা করতে পারো, এগুলা তো সহজ। বাট ঝামেলা আসা শুরু করে তোমার ডাবল নেগেশন ট্রাই করে দেখতে পারো, বাট এগুলো বুঝা যায়। বাট ঝামেলা হতে পারে ডিস্ট্রিবিউটিভে, হতে পারে হচ্ছে অ্যাবজর্পশনে, হতে পারে নেগেশনে, নেগেশনও আমি দেখিয়ে দিয়েছি, অ্যাবজর্পশনটা ইম্পর্টেন্ট এই জায়গায়। সো রুল গুলো ম্যাম একদম মাথায় নেবেন। অ্যাবজর্পশনটা চিন্তা করলেও বোঝা যায়, অ্যাবজর্পশনটা চিন্তা করলেও একটু মানে বোঝা যায় আর কি। হ্যাঁ এটা তো ওই যে নিজের একসময় অন্যকে সরিয়ে দিয়ে সে নিজে থেকে যায়, নিজের সাথে নিজের তখন কাজ হয়, মানে এন্ডে দেখবা আইডেম্পোটেন্ট না চলে আসে। সো আইডেম্পোটেন্ট থেকে অ্যাবজর্পশন মানে সে খেয়ে ফেলেছে, সেখান থেকে একটা ইউনিকনেস মানে আইডেম্পোটেন্ট হয়ে তারপরে আবার আইডেন্টিটিতে চলে আসে, ব্যাপারটা এইরকম হয়, এই জন্য অ্যাবজর্পশন। সো রুল গুলা মাথায় ঢুকায় ফেলবেন, এই কারণে নেক্সট ক্লাস থেকে আমি যেটা করব সেটা হলো ওই সূত্র ব্যবহার করা শুরু করব, ইউজিং ডি মর্গানস ল, আরো আরো সূত্র আসবে, সো সূত্র ব্যবহার করা শুরু করব টু প্রুফ লজিক্যাল ইকুইভ্যালেন্সি। হ্যাঁ ওকে, সো রোল কল করা যেতে পারে।